বলেছিলাম। Sir, internal structure of cities. ইন্টারনাল স্ট্রাকচার অফ সিটি। মৌসুমী বলো যে কি কি ফোর্সেস এর কথা আমরা বলেছিলাম, যে একটা শহরের যখন একটা ইন্টারনাল স্ট্রাকচার হবে, মানে শুরু হবে যখন, তখন এই ইন্টারনাল স্ট্রাকচারটা হওয়ার পেছনে কতগুলো ফোর্স কাজ করে, সেই ফোর্স গুলো কি কি? জি স্যার, ইন্টারনাল স্ট্রাকচার একটা শহরের তৈরি হওয়ার পিছনে ৩টা ফ্যাক্টর কাজ করে। একটা হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স, আরেকটা হচ্ছে সেন্ট্রিপিফিউগাল ফোর্স, আরেকটা হচ্ছে আপরুটিং কন্ডিশনস অফ সেন্ট্রাল সিটি। ওকে, ভেরি গুড। আপরুটিং কন্ডিশনসটা কখন কাজ করে? স্যার, আপরুটিং কন্ডিশনসটা হচ্ছে যখন একটা শহর মানে অনেক বেশি কনজেশন হয়ে যায় এখানে, যখন হিউম্যান গ্যাদারিং হচ্ছে বেশি হয়ে যায়, তখন হচ্ছে মানে তারা হচ্ছে ডিফিউশন ওখান থেকে আর কি বের হয়ে আসার চেষ্টা করে, এবং হচ্ছে যেখানে হয়তো বাইরের দিকে, শহর থেকে সেন্টার থেকে বাইরের দিকে, যেমন যেখানে কম দামে জমি বা লো ট্যাক্স এরকম এরিয়াতে, বা যেটা হেলথের জন্য হেলথ হ্যাজার্ড থেকে হেলথ হ্যাজার্ড ফ্রি, সেই দিকগুলোতে। তো এই ব্যাপারগুলো তখন হচ্ছে আপরুটিং কন্ডিশন হিসেবে কাজ করে তাদের এই যে বাইরে চলে আসার জন্য। হ্যাঁ, ঠিক আছে, তোমার কনসেপ্ট কিছুটা ঠিক আছে, কিন্তু কখন কাজ করে সেটা একটু বুঝতে হবে। ওকে, তোমরা এখন, আমি তো ফোর্স গুলোর কথা ডিটেল বলিনি, তোমরা সবাই খাতা খুলে নাও এবং আমার মনে হয় নোট করে নাও, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এবং পয়েন্ট গুলো লিখে নাও, তাতে করে তোমাদের বুঝতেও সুবিধা হবে, পরীক্ষার মধ্যে লিখতেও সুবিধা হবে। আচ্ছা, আমি খুব দ্রুত বলবো, আবার তোমাদের সাথে শেয়ার করবো ইস্যুগুলো। নাম্বার ওয়ান হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্সেস। এই সেন্ট্রিপিটাল ফোর্সেস এর মধ্যে বলো আমি কয়টা পয়েন্টের কথা বলেছি ওই দিন গত ক্লাসে? মৌসুমী? স্যার, এখানে সাইড ফোর্সের কথা বলেছিলেন। ওকে, শুধু সাইড ফোর্স এর কথা বলেছিলাম। আরো 4টা জি। ফোর্স আছে, সেই 4টা ফোর্স তোমরা লিখে নাও আগে, তারপর আমি বুঝাচ্ছি যে ওই ফোর্স গুলো কি বোঝায়। সাইড ফোর্স কি সেটা আবার আমি একটু ব্যাখ্যা করব। সাইড ফোর্সের সাথে সেন্ট্রিপিটাল ফোর্সের মধ্যে যে 4টা ফোর্স আছে, সেটার 3টাই হচ্ছে ফাংশনাল, ঠিক আছে? প্রথমটা হচ্ছে ফাংশনাল কনভেনিয়েন্স, দ্বিতীয়টা হচ্ছে ফাংশনাল ম্যাগনেটিজম, তৃতীয়টা হচ্ছে ফাংশনাল প্রেস্টিজ, এবং চতুর্থটা হচ্ছে তোমার হিউম্যান ইকুয়েশন। তার মানে এই জায়গাতে আমরা 5টা পয়েন্টের কথা বললাম। একটু একটা মিনিট ধরো, আমার একটা ফোন আসছে, আমি শুনিয়ে নিই। হ্যাঁ, জাকির বললো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে। তাহলে আমি আবার একটু রিপিট করি, তোমরা খেয়াল করে দেখো। আমরা প্রথম যে ফোর্সের কথা বলেছি সেটা হচ্ছে সাইড ফোর্স, দ্বিতীয়টা হচ্ছে ফাংশনাল কনভেনিয়েন্স, তৃতীয়টা হচ্ছে ফাংশনাল ম্যাগনেটিজম, চতুর্থ যেটা সেটা হচ্ছে ফাংশনাল প্রেস্টিজ, এবং পঞ্চম যেটা সেটা হচ্ছে হিউম্যান ইকুয়েশন। দেখো তোমরা যদি কেউ লিখতে না পারো তাহলে আমাকে প্রশ্ন করো যে আমরা লিখতে পারিনি।
ওকে, সাকিব লিখতে পেরেছো? জি স্যার। যে 5টা ফোর্সের কথা বলেছি, নাম্বার 1 সাইট ফোর্স, নাম্বার 2 ফাংশনাল কনভিনিয়েন্স, নাম্বার 3 ফাংশনাল ম্যাগনেটিজম, নাম্বার 4 ফাংশনাল প্রেস্টিজ, and number 5 human equation. ওকে, আমি সাইট ফোর্সের কথা গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে সাধারণত কোনো একটা আরবান সেন্টার হওয়ার জন্য এইরকম একটা লোকেশন দরকার হয়, যেই লোকেশনের কিছু অ্যাট্রাকটিভ কোয়ালিটি আছে। সেই কোয়ালিটি গুলো কি? সেই কোয়ালিটি গুলো হচ্ছে যে এমন একটা জায়গা, যেই জায়গার মধ্যে সবার আসার একটা অ্যাক্সেসিবিলিটি থাকে। সাধারণত আমরা যদি আমাদের শহরগুলোর হিস্ট্রি দেখি তাহলে দেখব যে এই সেন্টার গুলো এমন একটা জায়গায় শুরু হয়েছিল, যে জায়গার মধ্যে ট্রান্সপোর্টেশনের একটা বা কমিউনিকেশনের একটা সুযোগ ছিল। বিশেষ করে আমাদের যে সমস্ত জায়গাগুলোর মধ্যে হাট বাজার হওয়ার সুযোগ সুবিধা থাকে, এই রকমের একটা জায়গায় আমাদের আরবান সেন্টার গুলো ডেভেলপ করে। এবং খেয়াল করে দেখো, বাংলাদেশের যে আরবান সেন্টারের যে হিস্ট্রি, সেই হিস্ট্রির ক্ষেত্রে প্রত্যেকটা শহরের পেছনে এই যোগাযোগ এবং যাতায়াত ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাংলাদেশ যেহেতু একটা নদীমাতৃক দেশ, তুমি দেখবে যে প্রত্যেকটা শহরের হিস্ট্রির পেছনেই দেখবা যে প্রত্যেকটা শহর নদীর তীরবর্তী অঞ্চলে ডেভেলপ করেছে। এবং আরো একটা তোমরা পয়েন্ট দেখতে পারো, সেটা হচ্ছে যে আমাদের যেই এখনো পর্যন্ত যে গ্রামীণ হাট বাজার গুলো আছে, যেগুলো যেগুলোকে আমরা বলি আম, আমাদের গ্রোথ সেন্টার, যেগুলো পরবর্তীতে এক একটা শহর হওয়ার সুযোগ আছে, সেই জায়গাগুলো এমন 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 সব সাইটে ডেভেলপ হবে, যেই সাইটগুলো হয় দেখা যাবে যে 2-3টা রাস্তার একটা ইনফ্লুয়েন্স আছে, যে জায়গাটার মধ্যে 2-3টা রাস্তার একটা মিলন স্থল, অথবা এমন একটা জায়গা, যে জায়গাটা হচ্ছে নদীর তীরবর্তী এলাকা, যে জায়গাতে আসতে মানুষের সুযোগ সুবিধার যথেষ্ট প্রভাব আছে। এইরকম জায়গায় তোমার কি হবে, একটা শহর তৈরি হবে। তো শহরটা তো একদিনে তৈরি হয় না, আস্তে আস্তে অনেক সময় লাগে শহরটা তৈরি হওয়ার জন্য। সেই জন্য এই জায়গাতে বলা হয়েছে যে সাইট ফোর্স একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ তার কিছু মানে অ্যাট্রাকটিভ কিছু কোয়ালিটি থাকে। সেই কোয়ালিটির মধ্যে হচ্ছে যে কি, মানুষের অ্যাক্সেসিবিলিটি থাকে, এবং মানুষ যেই জায়গাতে এসে তার ব্যবসা বাণিজ্যগুলো করতে পারে। তো সেই রকম জায়গাটাকে আমরা এই সেন্ট্রিপিটাল ফোর্সের সাইট ফোর্স হিসেবে ধরে নিচ্ছি। এবং পরবর্তীতে যেটা আমরা বলছি যে এই সাইট ফোর্স কি করলো, মানুষকে একসাথে করতে সহায়তা করলো। এরপরে ওই জায়গার যেটা হবে যে মানুষ যখন একসাথে হয়ে তার ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাবে, তখন সেই জায়গাতে এক ধরনের ফাংশনাল কনভেনিয়েন্স দেখা দিবে। সেই ফাংশনাল কনভেনিয়েন্স গুলো কি কি? যেমন কোনো একটা জায়গায় যদি হাট বাজার হতে শুরু করে, তাহলে সেই জায়গায় যত সমস্ত ফাংশনের গ্রোথ হবে, সেই স্যার ফাংশন গুলো নিয়ে একটা কি হবে, একটা আম, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটতে থাকবে। তো সেটাকে আমরা বলছি যে ফাংশনাল কনভেনিয়েন্স। এখন ফাংশনাল কনভেনিয়েন্স তুমি একটু খেয়াল করে দেখো, যখন আহ, বিভিন্ন ধরনের পণ্যের আদান প্রদান হবে, একটা দোকান থেকে মানুষ যখন কিছু ক্রয় করতে আসবে, তখন সে তো আর একটা পণ্য ক্রয় করার জন্য অন্য কোনো বাজারে যাবে না, তাকে এই বাজার থেকেই হয়তো অন্য পণ্যগুলো কিনে নিয়ে যেতে হবে। ফলে দেখা যায় যে যখন একটা জায়গায় এই ধরনের একটা ছোট হাট বাজার দিয়ে শুরু হলো, তখন সেই জায়গাতে অন্যান্য ফাংশনও সেই জায়গাটার মধ্যে কি হয়, অ্যাট্রাক্টেড হতে থাকে। এবং দেখা যায় যে একটা ফাংশন আরেকটা ফাংশনকে কি করে, পুল করে, যেটাকে আমরা বলি যে ফাংশনাল ম্যাগনেটিজম। এটা শুধুমাত্র আমরা যে বাজার কেন্দ্রিক যে অবস্থাগুলো তা না, তোমরা একটা খেয়াল করে দেখবা, যখন একটা বাজার হবে সেই জায়গাতে একটা ব্যাংক চলে আসলো। যখন স্যার একটা ব্যাংক হবে, হ্যাঁ বলো।
স্যার ওয়েটিং রুমে ওয়েট করতেছে কয়েকজন। আচ্ছা, আমি ওয়েটিং রুমে যারা আছে আমি নিয়ে নিচ্ছি। ওকে স্যার। ওকে। যখন একটা বাজারের মধ্যে একটা ব্যাংক হলো, তখন সেই জায়গাতে একটা বীমা প্রতিষ্ঠান আসবে। তাহলে এগুলোকে আমরা বলছি কি? এগুলোকে বলছি আমরা ম্যাগনেটিজম। অর্থাৎ একটা ইকোনমিক অ্যাক্টিভিটিস আরেকটা ইকোনমিক অ্যাক্টিভিটিস কে কি করে? পুল করে। তো এটাকে আমরা বলছি ম্যাগনেটিজম। তাহলে প্রেস্টিজ কোনটা? প্রেস্টিজ হচ্ছে যে এমন একটা শহরে যদি তুমি কোনো প্রতিষ্ঠান দিতে পারো বা তোমার যদি কোনো ইনস্টিটিউশন থাকে, তাহলে সেটা দিয়ে তুমি একটা একটা প্রেস্টিজ ফিল করবে। যেমন খেয়াল করে দেখো, আমি তোমাদের একটা বড় ধরনের এক্সাম্পল দেই, সেটা থেকে বুঝতে সুবিধা হবে। যেমন আমাদের যত সমস্ত কমার্শিয়াল ইনস্টিটিউট আছে, তাদের যে হেড অফিস গুলো, সেই হেড অফিসের যে মূল ব্রাঞ্চটা, সেটা সবাই মনে করে যে আমরা যদি একটা কমার্শিয়াল স্পেসের মধ্যে রাখতে পারি, যেমন বোধ করি যদি ঢাকা শহরে হয়, তাহলে মতিঝিলে যদি তাদের মেইন অফিস হয়, তাহলে তারা প্রাউড ফিল করে। এটা ওয়ান কাইন্ড অফ প্রেস্টিজ, যে আমার যে ইনস্টিটিউশন আছে, আমার যে ইন্ডাস্ট্রি আছে, আমার যে ফাংশনালিটি আছে, তার যে হেড অফিসটা, সেটা মতিঝিলে থাকলে ভালো হবে। ঠিক একইভাবে একটা বড় ডিস্ট্রিক্টের মধ্যে যদি সেই ডিস্ট্রিক্টের একটা টাউন হয়, অথবা একটা এডমিনিস্ট্রেটিভ এরিয়ার মধ্যে, সেই টাউনের মধ্যে তার প্রতিষ্ঠানটা যদি থাকে, অথবা সেই শহরের মধ্যে যদি তার প্রতিষ্ঠানটা থাকে, তাহলে তার প্রতিষ্ঠানটা যেমন ভালো চলবে, এবং সেই জায়গাতে সে কি করবে? সে একটা প্রেস্টিজ ফিল করবে যে না, আমার ওইরকম একটা জায়গায় আমার প্রতিষ্ঠানের হেড অফিসটা আছে। তো এইটাকে আমরা বলছি ফাংশনাল প্রেস্টিজ। কিন্তু সবশেষে যে তার প্রতিষ্ঠানকে ওই জায়গাতে নিয়ে যাবে বা ইকোনমিক অ্যাক্টিভিটিস ওই জায়গাতে রান করবে, এটা তার ইকুয়েশনের উপর ডিপেন্ড করে। এটাকে বলা হয় যে তার নিজস্ব একটা কস্ট বেনিফিট অ্যানালাইসিস। এই কস্ট বেনিফিট অ্যানালাইসিস সে কখন করে? সে তখনই করে যে আমি ওই রকমের একটা জায়গায়, একটা সিটি সেন্টারে আমার এই প্রতিষ্ঠানটাকে আমি নিয়ে যাব, বা আমার একটা হেড অফিস হবে, আমি কি সেই কস্ট বিয়ারটা করতে পারবো কিনা। তাহলে হিউম্যান ইকুয়েশনের উপর ডিপেন্ড করে যে আমি সিটি সেন্টারে আমার প্রতিষ্ঠানটাকে আমি নিয়ে যাব কি যাব না, অথবা আমি সিটি সেন্টারের বাইরেই রাখবো। তোমরা একটু খেয়াল করে দেখো, এই ধরনের একটা এরিয়াতে যখন একটা সিটির সেন্টার ডেভেলপ করতে থাকে, একটা গ্রোথ হতে থাকে, সেই জায়গাতে আস্তে আস্তে কি হবে? আস্তে আস্তে জমির দাম বেড়ে যাবে। তো এই যে জমির দাম বেড়ে যাওয়া, অথবা আমি যদি কোনো একটা ফ্লোর স্পেস পেতে যাই, তাহলে সেই ফ্লোর স্পেসের রেন্ট অনেক বেড়ে যাবে। তাহলে সেই রেন্টে আমার সেই জায়গাতে প্রতিষ্ঠানটা রাখা, এটা আমার একটা ইকুয়েশনের উপর ডিপেন্ড করবে। চাইলেই সবাই সবার প্রতিষ্ঠানকে তোমার এরকমের সিটি সেন্টারে রাখতে পারে না। এর একটা বড় কারণ হচ্ছে এই জায়গাতে যেই ল্যান্ড ভ্যালু, সেটার মূল্য অনেক বেশি, এবং এই জায়গাতে আমি যদি কোনো একটা ফ্লোর স্পেস নিতে যাই, তাহলেও তাকে প্রচুর পরিমাণে রেন্ট দিতে হবে, অথবা এই জায়গাতে সাংঘাতিক একটা কম্পিটিশনের মধ্যে থাকতে হবে আমাকে। তো এত কিছু বিবেচনা করে মানুষ তখন নিজে সিদ্ধান্ত নেয় যে আমি সিটি সেন্টারের মধ্যেই আমার প্রতিষ্ঠানটাকে রাখবো, নাকি আমি সিটি সেন্টারের বাইরে আমার প্রতিষ্ঠানকে রাখবো। এখন তোমরা একটু খেয়াল করে দেখো, আমাদের সমস্ত রেসিডেন্সিয়াল এরিয়াগুলোর মধ্যে একটা কমার্শিয়াল অ্যাপ্রোচ ঢুকে গেছে। তার মেইন কারণ হচ্ছে যে আমাদের যে সমস্ত কমার্শিয়াল এরিয়ার ডেভেলপমেন্ট আছে, সেই কমার্শিয়াল এরিয়াগুলো দেখা গেছে যে এই জায়গাতে জমির মূল্য, অথবা তোমার কোনো একটা ফ্লোর স্পেসের ভাড়া এত বেশি যে সেই জায়গাতে অনেকে অ্যাফোর্ডই করতে পারে না। ফলে নেহায়েতেই অনেকেই কি করে, যে যে সমস্ত জায়গাগুলো প্ল্যান রেসিডেন্সিয়াল এরিয়া এবং যে জায়গাতে হাই রাইজ বিল্ডিং এর প্রভাব আছে, সে সমস্ত এলাকাগুলোকে অ্যাফোর্ড করতে পারে। এবং অনেকেই দেখা যায় যে তার বিজনেস অথবা তার অফিসের যেই ফ্লোর অথবা তার যে ইনস্টিটিউট, সেগুলো সব রেসিডেন্সিয়াল এরিয়াতে চলে আসছে। আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি যে আমাদের যেই তোমার ধানমন্ডি রেসিডেন্সিয়াল এরিয়া, এই রেসিডেন্সিয়াল এরিয়াতে আমরা একটা সার্ভে করেছি, সেই জায়গাতে আমরা পেয়েছি যে 105টারও বেশি এডুকেশনাল ইনস্টিটিউশন আছে। তাহলে নেইবারহুড প্ল্যানিং এ বলে যে এই ধরনের একটা রেসিডেন্সিয়াল এরিয়ার জন্য 105টা এডুকেশনাল ইনস্টিটিউশনের কোনো প্রয়োজন নাই। এই জায়গাতে বড়জোর দুটো
কলেজ থাকতে পারে, 2টা বা 3টা তোমার এরকম হাই স্কুল থাকতে পারে, 4টা-5টা প্রাইমারি স্কুল থাকতে পারে, বড়জোর একটা ইউনিভার্সিটি থাকতে পারে। তাহলে সেই জায়গাতে আমরা দেখছি 105টা এডুকেশনাল ইনস্টিটিউশন। তার মানে কি? তার মানে হচ্ছে যে এই এডুকেশনাল ইনস্টিটিউট গুলো তার কমার্শিয়াল অ্যাক্টিভিটিস পরিচালনা করার জন্য এই ধরনের আবাসিক এলাকার মধ্যে ঢুকে যাচ্ছে। ঠিক একইভাবে তোমরা যদি গুলশান অথবা বারিধারা অথবা ধানমন্ডি অথবা আমাদের যেই উত্তরা, যেগুলো মডেল টাউন হয়েছে, রেসিডেন্সিয়াল এরিয়া হয়েছে, সেই জায়গার প্রত্যেকটা জায়গার মধ্যেই এই কমার্শিয়াল যেই এন্টিটি সেগুলো কিন্তু ঢুকে গেছে। তো আমি তোমাদের এক্সাম্পল হিসেবে বললাম। তো এখন যদি তোমরা একটু সামারি করো তাহলে বুঝবে যে আমি কি বলতে চাচ্ছি। এট দ্য এন্ড অফ দ্য ডে একজন মানুষ, তার ইকুয়েশন আছে, সে কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে এবং সে এই অ্যানালাইসিস করে তারপরে সে একটা সেন্ট্রাল এরিয়াতে তার ইনস্টিটিউশন রাখবে কি রাখবে না ওই সিদ্ধান্ত নেয়। তাহলে এগুলো সবগুলোকেই আমরা বলছি কি সেন্ট্রিপিটাল ফোর্সেস। তাহলে এই কয়েকটা পয়েন্ট তোমরা আমার মনে হয় খাতার মধ্যে লিখে নিয়েছো। এরপরে যেটা শুরু হয় যে যখন একটা সেন্ট্রাল এরিয়া ডেভেলপ হয়ে গেল, তখন তার ধারাবাহিকভাবে আমি তোমাদের বলে যাচ্ছি যে তার ল্যান্ড ভ্যালুটা বেড়ে যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম ওই জায়গাতে পার স্কোয়ার ফিট ভাড়া বেড়ে যাচ্ছে, যেটাকে আমরা বলছি যে হাই রেন্ট। এবং এইরকম একটা আরবান এরিয়াতে কিন্তু তোমাকে বেশি ট্যাক্স দিতে হবে, রেভিনিউ বেশি দিতে হবে, যেহেতু তুমি বেশি রেভিনিউ জেনারেট করবে। তাহলে হাই ল্যান্ড ভ্যালু, হাই রেন্ট এবং হাই ট্যাক্স, এই তিনটা এসে ওই জায়গাতে জড়ো হলো। তো এরপরে এর সাথে সাথে যেটা হয়, যেহেতু একটা ছোট জায়গার মধ্যে, ছোট একটা সাইটের মধ্যে তোমার কি হলো যে অনেক লোকজন তার ইকোনমিক অ্যাক্টিভিটিস, তার ইনস্টিটিউশন, তার বিজনেস, তার ট্রেড নিয়ে এসে জমা হলো, তখন সেই জায়গাতে একটা কনজেশন সৃষ্টি হয়। এবং এই কনজেশনটা আমি তোমাদের গত ক্লাসে বলেছি, কনজেশন ইন টার্মস অফ হিউম্যান গ্যাদারিং, কনজেশন ইন টার্মস অফ পার ক্যাপিটা পপুলেশন, অর্থাৎ যেটাকে আমরা বলি ডেনসিটি, এবং কনজেশন ইন টার্মস অফ ইনফ্রাস্ট্রাকচার, কনজেশন ইন টার্মস অফ তোমার হচ্ছে যেটাকে আমরা বলি ট্রাফিক, ট্রান্সপোর্টেশন এন্ড কমিউনিকেশন। তাহলে এতগুলো কনজেশন যখন ওই জায়গাতে সৃষ্টি হয়, তখন সেই জায়গাতে একটা গুড এনভায়রনমেন্ট থাকে না, পরিবেশের বড় ধরনের একটা ক্ষতি হতে থাকে। এবং দেখা যায় যে পরিবেশের যখন ক্ষতি হয় তখন তার ফিজিক্যাল এনভায়রনমেন্টটা প্রথমে ড্যামেজ হয়। এই ফিজিক্যাল এনভায়রনমেন্টের মধ্যে তোমরা খেয়াল করে দেখো, আমাদের শহরগুলোতে আমরা যেটা দেখি যে এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, নয়েজ পলিউশন, সয়েল পলিউশন, এই পলিউশন গুলো হতে থাকে। তো এই পলিউশন গুলো আবার তার সাথে যেটা শুরু হয় সেটা হচ্ছে নানাবিধ হিউম্যান ইনডিউসড হ্যাজার্ড তৈরি হয়ে যাচ্ছে শহরের ভিতরে। যেমন ওই জায়গার মধ্যে তোমার যেহেতু জমির দাম বেড়ে যাচ্ছে, মানুষের মধ্যে কম্পিটিশন হয়ে যায় বেশি, যে কে কত দ্রুত একটা জমি কিনতে পারবে এবং সেই জমিকে কত দ্রুত ডেভেলপ করতে হবে। তখন যদি সেই শহরের মধ্যে মানে পরিকল্পনা থাকেও, তাহলে অনেকেই পরিকল্পনাকে ব্যত্যয় করে তার সেই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে শুরু করে। ফলে শহরের মধ্যে আরেক ধরনের দখলের প্রবণতা দেখা যায় এবং এই দখলটা হয়ে যায় একটা এনক্রোচমেন্টের মতো, যেটা আমরা বলি বেদখল। এবং তার ফলশ্রুতিতে দেখা যায় যে শহরের সমস্ত জমিগুলো, যেই জমিগুলো আসলে আমাদের ইনফ্রাস্ট্রাকচার আওতার মধ্যে আসার কথা ছিল না, যেমন মনে করো লো লাইং ফ্ল্যাট ফ্লো জোন অথবা কানাল অথবা রিভার, এই সমস্ত জমিগুলোকে আমাদেরকে ছেড়ে আমাদেরকে বিল্ডিং কনস্ট্রাকশন করতে হবে। কেন? কারণ এগুলো হচ্ছে আমাদের একটা ইনফ্রাস্ট্রাকচার হিসেবে কাজ করে। যেমন আমাদের আমাদের এই ট্রপিক্যাল কান্ট্রিগুলোতে যখন বৃষ্টি হবে, বৃষ্টির পানি সেই জলাধার বেয়ে নদীর মধ্যে চলে যাবে। কিন্তু আমরা যদি সেগুলো এনক্রোচ করে বসে থাকি, তাহলে সেই জায়গাতে কনজেশন তৈরি হবে এবং সেই জায়গা থেকে কনজেশন তৈরি হলে দেখা যাবে যে ওইটা থেকে আরো ধরনের হ্যাজার্ড তৈরি হচ্ছে। সেই হ্যাজার্ড গুলোর মধ্যে তোমরা খেয়াল করে দেখো যে আমাদের প্রত্যেকটা শহরের ভিতরে আমরা দেখি যে বর্ষার সময় ওয়াটার লগিং হয়ে যাচ্ছে। তাহলে এগুলো দেখা যাচ্ছে যে আমরা মনে করছি যে এগুলো ন্যাচারাল হ্যাজার্ড, না, এগুলো হচ্ছে যে হিউম্যান ইনডিউস হ্যাজার্ড। এই হ্যাজার্ড গুলো আস্তে আস্তে বিভিন্ন ডাইমেনশন নিতে শুরু করে।
তো এই সবগুলো পয়েন্টকে আমরা বলছি কি, এই সবগুলো পয়েন্টকে বলছি যে একটা সিটি সেন্টার ডেভেলপ হওয়ার সাথে সাথে তার মধ্যে কতগুলো সেন্টারের মধ্যে আপরুটিং কন্ডিশন দেখা যাচ্ছে। এই আপরুটিং কন্ডিশন সবাইকে না হলেও কিছু কিছু মানুষকে, যারা অ্যাফোর্ড করতে পারে তাদেরকে আপরুট করে দিচ্ছে। অর্থাৎ সেই জায়গাতে প্রথমে পুলিং ফ্যাক্টর ছিল, এই আপরুটিং কন্ডিশন গুলো তখন কি করে, পুশ করে দিতে থাকে, সেন্টার থেকে মানুষকে পুশ করে দিতে থাকে পেরিফেরির দিকে। তখন পেরিফেরিতে এক ধরনের পুল ফ্যাক্টর শুরু হয়, পেরিফেরির দিকে এক ধরনের পুল ফ্যাক্টর শুরু হয়, যেটাকে আসলে আমরা বলছি সেন্ট্রিফিউগাল ফোর্স। অর্থাৎ এই সেন্ট্রিফিউগাল ফোর্স আমি কখন কল্পনা করছি, আমি যখন সেন্ট্রিপেটাল ফোর্স এক ধরনের ফোর্স করে মানুষ এবং তার ইকোনমিকে সেন্ট্রালে নিয়ে আসলো, তখন বিপরীতে পেরিফেরিতে এক ধরনের ফোর্স ক্রিয়েট হচ্ছে, এক ধরনের পুল ক্রিয়েট হচ্ছে, যেটাকে কিন্তু আমরা বলছি সেন্ট্রিফিউগাল ফোর্স। এবং এই সেন্ট্রিফিউগাল ফোর্স গুলো কিন্তু একেবারে আপরুটিং কন্ডিশনের বিপরীত প্রক্রিয়ায় কাজ করে। এখন সেইগুলো কি, সেই সেন্ট্রিফিউগাল ফোর্স গুলো আমি তোমাদেরকে বলছি। সেটার নাম্বার 1 হচ্ছে যে লো ল্যান্ড ভ্যালু। তোমরা সাথে সাথে লিখে নাও পয়েন্টগুলো। লো ল্যান্ড ভ্যালু, লো রেন্ট এবং লো ট্যাক্স। তোমরা একটু খেয়াল করে দেখো, আমাদের যে কোনো শহরে, এটা মেট্রোপলিটন সিটি হোক, আমাদের মেগা সিটি হোক, এবং আমাদের ছোট শহরগুলো হোক, সেন্ট্রাল এরিয়াতে জমির দাম যত বেশি, তুমি যদি আউটার স্কার্টে যাও এবং পেরিফেরিতে যাও, সেই জায়গাতে কম্পারেটিভলি তুমি অনেক বেশি পরিমাণ জমি পাবে কম মূল্যে। তাহলে সেই একটা ফোর্স যেটাকে আমরা বলছি লো ল্যান্ড ভ্যালু, এইটা একটা সেন্ট্রিফিউগাল ফোর্স হিসেবে কাজ করে থাকে শহরের মধ্যে। ফলে অনেকেই অ্যাট্রাক্টেড হয় এবং সেই জায়গাতে যেতে শুরু করে। কিন্তু এইটার মধ্যে একটা প্রাইম ফ্যাক্টর কাজ করবে। মানুষ কখন যাবে, যখন ওই পেরিফেরি থেকে অথবা সাবারবান এরিয়া থেকে সেন্ট্রাল এরিয়ার মধ্যে যোগাযোগ এবং ভালো যাতায়াত ব্যবস্থা শুরু হবে। তা না হলে কিন্তু মানুষ যতই কনজেশন হোক, তাকে কষ্ট করেও হলেও সেন্ট্রাল এরিয়ার মধ্যে থাকতে হবে। তাহলে একটা শহরকে যদি তুমি ডিফিউজ করতে চাও এবং পেরিফেরিতে যদি ভালো সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণগুলো তৈরি করতে চাও, তাহলে সেই জায়গাতে তোমাকে কি করতে হবে, ভালো ট্রান্সপোর্টেশনের একটা ব্যবস্থা তৈরি করে দিতে হবে। এখন অনেকেই ঢাকার সেন্ট্রাল এরিয়া থেকে বাইরের দিকে চলে যাচ্ছে, তার মেজর কারণ হচ্ছে যে সেই ধরনের একটা ট্রাফিক এবং ট্রান্সপোর্টেশনের সুযোগ এখন ঢাকা শহরে তৈরি হয়েছে। ঠিক একইভাবে যদি আমরা অন্যান্য শহরগুলোতে এই সুযোগ তৈরি করতে পারি, তাহলে কিন্তু শহরটাকে ডিফিউজ করতে পারবো সহজেই। আমাদের শহরগুলোর এখন বিশেষ করে সেকেন্ডারি এবং প্রাইমারি শহরগুলোর মেজর যে প্রবলেম, সেই প্রবলেমগুলো হচ্ছে কনজেশন, এবং তার ফলেই বিভিন্ন ধরনের হ্যাজার্ড এই জায়গাতে তৈরি হয়। তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স গুলোর মধ্যে নাম্বার 1 লো ল্যান্ড ভ্যালু, নাম্বার 2 লো রেন্ট, নাম্বার 3 লো ট্যাক্স, এবং নাম্বার 4 আমি যেটা বলবো সেটা হচ্ছে পার্সেল অফ বা অ্যামাউন্ট অফ ল্যান্ড উইথ গুড এনভায়রনমেন্ট। যেমন তুমি যদি পেরিফেরিতে যাও, তাহলে পেরিফেরি তোমার পছন্দ হবে। যেমন অনেকেই দেখবে যে ঘোরার জন্য হলো, রিক্রিয়েশনের জন্য সেন্ট্রাল এরিয়া থেকে পেরিফেরিতে যায়। কারণ কি, সেই জায়গাতে এরকম পার্সেল অফ ল্যান্ড আছে উইথ গুড এনভায়রনমেন্ট। তুমি যে ন্যাচারাল যে এনভায়রনমেন্টটা, যেটা শহরের মধ্যে নাই, সেটা কিন্তু পেরিফেরিতে তুমি পেয়ে যাচ্ছ। আরেকটা হচ্ছে যে তুমি সেই জায়গাতে কনজেশন ফ্রি এরিয়া। আমরা সেন্ট্রাল এরিয়াতে যেমন ঘন্টার পর ঘন্টা কনজেশনের মধ্যে বসে থাকছি, জ্যাম হচ্ছে, হিউম্যান গ্যাদারিং হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার অনেক বেশি, শুধু বিল্ডিং আর বিল্ডিং। সেই জায়গা থেকে তুমি যখন একটা কনজেশন ফ্রি এরিয়াতে যাবে, অর্থাৎ পেরিফেরিতে যাবে, তখন দেখা যাবে যে সেই জায়গাতে তুমি একটা কনজেশন ফ্রি এরিয়া পেয়ে যাচ্ছ, এবং সেটা অবশ্যই লেস পলিউটেড হবে কম্পেয়ার্ড উইথ সেন্ট্রাল এরিয়া। তাহলে সেই এরিয়া তোমার অনেক পছন্দনীয়। একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের সিটি অথরিটির যতগুলো প্ল্যান্ড রেসিডেন্সিয়াল এরিয়া আছে, সেগুলো সিটি সেন্টারের বাইরে হয়। যেমন বর্তমানে আমরা উত্তরা দেখছি, যেটা উত্তরা মডেল টাউন, এবং এরপরে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে, সেটাকে আমরা বলছি যে পূর্বাচল। এগুলো সবই হচ্ছে সিটি সেন্টারের বাইরে। ফলে কেন সেই জায়গাতে এই প্ল্যান রেসিডেন্সিয়াল গুলো এরিয়াতে নিয়ে যাচ্ছে, কারণ সেই জায়গাতে আমরা এই ধরনের সেন্ট্রিফিউগাল ফোর্স গুলো সেই জায়গাটার মধ্যে খুঁজে পাবে তুমি।
ফলে সেই জায়গাটা লেস পলিউটেড এরিয়া হয় এবং সাধারণত দেখা যাবে যে এটা হ্যাজার্ড ফ্রি। একটু খেয়াল করে দেখো আমাদের যে সমস্ত হ্যাজার্ড গুলো হচ্ছে, বিশেষ করে হিউম্যান ইনডিউস হ্যাজার্ড, যেমন ওয়াটার লগিং বলো, ফায়ার হ্যাজার্ড বলো এবং ট্রাফিক হ্যাজার্ড বলো, এগুলো সাধারণত আমরা পেরিফেরি এবং সাবারবান এরিয়াতে সাধারণত দেখতে পাই না। তাহলে এই এই কতগুলো ফোর্সকে আমি বলছি যে সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে একটু খেয়াল করে দেখো, অনেকেই একটা গত ক্লাসে কনফিউশনের মধ্যে ছিলে যে কখন কোন ফোর্সটা কাজ করবে। এই ফোর্সগুলো কিন্তু একটা শহর তৈরি হওয়ার সাথে সাথে হয়তো আপরুটিং কন্ডিশন এবং সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করতে থাকে না। প্রথমে তোমার সেন্ট্রিপেটাল ফোর্স গুলোই কাজ করে, কিন্তু একটা শহর ডেভেলপ হওয়ার সাথে সাথে তিনটা ফোর্সই কাজ করতে থাকে, তিনটা ফোর্সই একসাথে কাজ করে। তবে সাধারণত প্রথমে তোমার সেন্ট্রিপিটাল ফোর্স কাজ করে একটা ইন্টারনাল স্ট্রাকচার তৈরি হওয়ার জন্য, এরপরে আস্তে আস্তে সেই জায়গাতে আপরুটিং কন্ডিশন শুরু হতে থাকে এবং যখন ট্রান্সপোর্টেশন এবং কমিউনিকেশনের ডেভেলপমেন্ট হয়ে গেল বিশেষ করে, তখন দেখা যায় যে সেই জায়গাতে সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করতে থাকে। কিন্তু যখন একটা শহর ডেভেলপ হতে থাকে তখন এই তিনটা ফোর্সই আমরা দেখবো একসাথে কাজ করে। এখন আমরা যে কোনো একটা ডিস্ট্রিক্ট শহর অথবা একটা বড় শহরে যদি যাই তাহলে দেখবো যে এই তিনটা ফোর্সই একসাথে কাজ করছে। তাহলে আমরা একটা ইন্টারনাল স্ট্রাকচার তৈরি করার জন্য যে সমস্ত ফোর্স গুলো কাজ করে সেই ফোর্স গুলো নিয়ে আমরা আজকে এই জায়গাতে আলোচনা শেষ করলাম। আমি যেহেতু তোমাদেরকে বলে রেখেছিলাম যে আজকেও আমাকে একটু হসপিটালে যেতে হবে, আমরা এই সেশনটাকে কন্টিনিউ করব না বা নতুন কোনো সেশনে যাব না। তবে তোমাদের 3 মিনিট 3.5 মিনিট সময় আছে এখনো পর্যন্ত। কেউ যদি কোনো প্রশ্ন করতে চাও তাহলে প্রশ্ন করতে পারো। স্যার নমস্কার। স্যার হ্যাঁ নমস্কার, স্যার বলো। প্রেস্টিজের সাথে কি পাওয়ারটাও আসে এখানে? কি কি আরেকবার বলো তুমি। ফাংশনাল প্রেস্টিজের সাথে কি পাওয়ারটাও আসে নাকি এখানে? কোন পাওয়ার বলো? পাওয়ার তো একটা আছে, সেটা হচ্ছে ইকোনমিক পাওয়ার। স্যার এটা যে কোনো ধরনের পাওয়ার বা ইকোনমিক বা এই যে মানে না, ক্ষমতা এখন তুমি যদি মনে করো যে পলিটিক্যাল পাওয়ারে তুমি কোনো একটা জিনিস পেতে চাও, সেটা হয়তো থাকতেই পারে এই জায়গাতে, ইনফ্লুয়েন্স হয়তো থাকতেই পারে, কিন্তু এন্ড অফ দ্য ডে তোমার এই জায়গাতে তোমার ইকোনমি খুব স্ট্রং ইকোনমি হতে হবে, তা না হলে সেই জায়গাতে তুমি প্লেসটা পাবে না। আমার কথা বুঝতে পেরেছো? তোমাকে এফোর্ড করতে হবে। মনে জি করো স্যার। যে আমি বারবার তোমাকে এক্সাম্পল দিচ্ছি যে সিটি সেন্টারে তুমি যদি একটা ফ্লোর স্পেস পেতে চাও তাহলে তোমাকে তো সেটার জন্য রেন্ট পে করতে হবে। তাহলে তোমার যত পাওয়ারই থাকুক না কেন সেই পাওয়ারটা শেষ পর্যন্ত ইকোনমিতে কনভার্ট হবে। এই জায়গাতে পলিটিক্যাল ইকোনমি হচ্ছে একটা বড় ইস্যু, যে হ্যাঁ কোন একটা ইনফ্লুয়েন্স থাকতে পারে। থ্যাংক ইউ। ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ মাইশা বলো। স্যার হ্যাঁ স্যার, আপনি বলছিলেন যে আম, যখন হিউম্যান ইকুয়েশনের ব্যাপারটা শেষ হয়ে যায়, মানে সেন্ট্রিপিটাল ফোর্স শেষ হয়ে যায়, তারপরে ল্যান্ড ভ্যালু, রেন্ট, ট্যাক্স এগুলো বাড়তে থাকে। এরপরে বলছিলেন যে কনজেশন তৈরি হয় পপুলেশন, ইকোনমিক অ্যাক্টিভিটি, ট্রান্সপোর্টেশন বিভিন্ন অ্যাসপেক্টে। স্যার ল্যান্ড ভ্যালু, রেন্ট এগুলো বেড়ে গেল, তারপর স্যার মানুষ ওখানে কেন ভিড় জমাবে যদি এগুলো বেড়েই যায়? বেড়ে যায় এই কারণে সে বাইরে ডিফিউজ হওয়ার সুযোগ থাকে না, বুঝতে পেরেছো? এবং অনেকেই বিজনেসের জন্যই সে জায়গায় থেকে যেতে যাচ্ছে। অর্থাৎ আমার সেন্ট্রাল এরিয়াতে থাকলে আমার যে বিজনেসটা হবে, আমি যে সুযোগ সুবিধাগুলো পাবো, আমি কিন্তু পেরিফেরিতে চলে গেলে সেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছি না। একটু খেয়াল করে দেখো, আমি যদি আজকে অনেক দূর থেকে কমিউট করে আমি মতিঝিলে এসে আমার বিজনেসটা করতে চাই, তাহলে দেখা যাবে যে সেটা আমি করতে ব্যাহত হব। সেই কারণেই দেখা যাচ্ছে যে সবাই সেন্ট্রাল এরিয়ার মধ্যেই থেকে যেতে চাচ্ছে। এবং আমি তোমাদেরকে যেই ভাইটাল পয়েন্টটা বলেছি, যখন তোমার ট্রাফিক এবং ট্রান্সপোর্টেশন ব্যবস্থার উন্নয়ন ঘটবে তখন অনেকেই কিন্তু সেন্ট্রাল এরিয়া থেকে বাইরে কমে। যেমন তুমি যদি মনে করো যে আমি মতিঝিলে আসতে আমার 30 মিনিট সময় লাগবে, তার বেশি লাগবে না, এরকম একটা ট্রান্সপোর্টেশনের সুবিধা যদি তুমি যখন পেয়ে যাবে তখন কিন্তু তুমি বাইরে থেকে কমিউট করতে পারবে। এই জন্য আমরা দেখেছি যে লন্ডনে একটা সিচুয়েশন হয়েছিল আজ থেকে তোমার 50 বছর আগে বা 60 বছর আগে, কিন্তু লন্ডনের আশেপাশে অনেক স্যাটেলাইট টাউন ডেভেলপ করে গেছে, যার সাথে লন্ডনের আন্ডারগ্রাউন্ড সহকারে তোমার যে ট্রান্সপোর্টেশন এবং কমিউনিকেশন সেটা খুবই স্ট্রং। এবং দেখা যায় যে তুমি চাইলেও সেই জায়গা থেকে 20 থেকে 30 মিনিটের মধ্যে কমিউট করে চলে আসছো। ফলে অনেক ডিফিউজ হয়ে গেছে, মানে মানুষ সেন্ট্রাল এরিয়া থেকে বাইরে থাকা শুরু করেছে।
ঠিক একই অবস্থা আমরা কিন্তু ঢাকাতেও করতে পারি চাইলে, কিন্তু এখনো পর্যন্ত সেই পরিকল্পিত আমাদের স্যাটেলাইট টাউন আমরা গড়তেই পারিনি। আমি কিন্তু তোমাদের এই সেশনটা আর রিভিউ করব না, শেষ হয়ে গেলে আজকে এই পর্যন্তই থাকবে। তোমাদের যদি প্রশ্ন থাকে তাহলে আমি আগামী ক্লাসে তোমার